আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আওয়ার স্কুলের নতুন আরেকটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম পরিচ্ছেদের কল্পনা নির্ভর লেখা এর একটি কল্পনা নির্ভর রচনা পড়ব। কিশলয়ের জন্ম মৃত্যু, লিখেছেন গোলাম মুর্শিদ। কিশলয় মানে হলো নতুন পাতা। একটি নতুন পাতার জন্ম এবং মৃত্যু এই গল্পটির মাধ্যমে আমরা জানতে পারবো। এটি যেহেতু একটি কল্পনা নির্ভর রচনা, এই রচনাটি লেখক গোলাম মুর্শিদ তার কল্পনা দিয়ে লিখেছেন। এখানে অবাস্তব অনেক ঘটনা দেয়া হয়েছে, আমরা যখন পড়ব তখন তোমরা বুঝতে পারবে। এই যে কিশলয়ের জন্ম মৃত্যু, এই রচনাটি আমেরিকার লেখক লিও বুসকাগলিয়ার কাহিনীর ছায়া অবলম্বনে রচিত হয়েছে। আমেরিকার এই লেখক লিও বুসকাগলিয়ার 1924 সালে জন্মগ্রহণ করেন এবং 1998 সালে মৃত্যুবরণ করেন। এই আমেরিকার লেখকের রচিত কাহিনীর আলোকে অবলম্বন করে গোলাম মুর্শিদ এই রচনাটি লিখেছেন। গোলাম মুর্শিদ 1940 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত প্রাবন্ধিক ও গবেষক। তার উল্লেখযোগ্য গ্রন্থ হল আশা ছলনে ভুলি, হাজার বছরের বাঙালি সংস্কৃতি, বিদ্রোহী রণক্লান্ত ইত্যাদি। তো চলো এখন আমরা কিশলয়ের জন্ম মৃত্যু এই রচনাটি পড়ি। কখন যে বসন্ত চলে গেছে টেরই পাইনি, গরমের সুন্দর হাওয়া গা জুড়িয়ে দিচ্ছে। আমার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের গায়ে, তাই ভারী ভালো লাগছে এই উষ্ণ হাওয়া। আমার নাম কিশলয়। কখন যে বসন্তকাল চলে গেছে কিশলয় টেরই পাইনি। কিশলয় মানে হলো নতুন পাতা। কখন যে বসন্ত চলে গেছে এই নতুন পাতাটি টেরই পায়নি। গরমের সুন্দর হাওয়া তার গা জুড়িয়ে দিচ্ছে। তার জন্ম মাটি থেকে অনেকটা উঁচুতে, পাহাড়ের গায়ে, আর তাই এই উষ্ণতাটা কিশলয়ের ভালো লাগছে। এখনো কিশোর আমি। প্রথম আমি চোখ মেলে তাকিয়েছিলাম বসন্তের এক ভোরবেলায়। অবাক বিস্ময়ে চেয়ে দেখেছিলাম চারদিকটা। আমার বাসায় একটা বড় গাছের মগডালে। আমার চারদিকে আমার মতোই শত শত পাতা। তোমরা বোধহয় পাতাগুলোকে ভাবো একই চেহারার, কিন্তু একটু খেয়াল করে দেখো, হুবহু একই চেহারার দুটি পাতা পাবে না তুমি। আমরা জানি বসন্তকালে গাছের নতুন পাতা বের হয়, গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটে, আর এই বসন্তকালেই এই কিশলয়ের জন্ম হয়েছিল এক ভোরবেলায়। আর সে অবাক বিষয়ে তার চারদিকটা দেখছিল। তার বাসা বড় গাছের মগডালে, যেহেতু সে পাতা তাই তার বাসা হচ্ছে বড় গাছের মগডালে। তার চারদিকেই তার মতোই আরো শত শত পাতা রয়েছে। সে বলছে তোমরা হয়তো পাতাগুলোকে একই চেহারার ভাবো, কিন্তু একটু খেয়াল করে দেখবে সব পাতা কিন্তু একরকম নয়। হুবহু একই চেহারার দুটি পাতা তুমি পাবে না। সবগুলো পাতারই চেহারা একটু না হয় একটু ভিন্নতা পেয়ে থাকবে। আমার ধারেই থাকে আলো, আলোর মতোই তার স্বভাবটা হালকা, খিলখিল করে হাসে। ডান পাশে বেনু, পর্ণা থেকে একটু সামনে উপরের দিকে। কিশলয় বলছে তার ডান পাশে বেনু, পর্ণা থেকে একটু সামনে এবং উপরের দিকে। এগুলো গাছের পাতা। সে তার কল্পনায় এগুলোকে নাম দিয়েছে। যেহেতু এটি একটু কল্পনা নির্ভর লেখা, তাই কল্পনা করে এই গাছের পাতাটার সঙ্গে কথা বলা হচ্ছে, এই গাছের পাতার কথা শোনা হচ্ছে। ছেলেবেলা থেকে আমরা সবাই বাতাসের সঙ্গে গাইতে শিখেছি, নাচতে শিখেছি। রোজ রোদে স্নান করি, কি যে ভালো লাগে। তারপর বিকেলবেলা যখন আলো কমে আসে আমার মন খারাপ করে, তখন আলো, বেনু, পর্ণা ওদেরও করে বোধ হয়। ছোটবেলা থেকেই এই পাতাগুলো বাতাসের সঙ্গে সঙ্গে গান গাইতে শিখে গেছে, নাচতে শিখে গেছে। রোজ রোদে তারা স্নান করে, তাদের যে কি ভালো লাগে। বিকেলবেলা যখন আলো কমে আসে তখন তাদের মন খারাপ হয়ে যায়। আর কিশলয়ের মতোই আলো, বেনু, পর্ণা এদেরও বোধহয় মন খারাপ করে। মাঝে মধ্যে বৃষ্টি নামে, তার ধারায় স্নান করতে আমার খুব ভালো লাগে। সমস্ত শরীরটা ধুয়ে যায়। সে বৃষ্টিও কি একরকম, কখনো ঝিরঝির করে ঝরতে থাকে, কখনো অঝোর ধারায় যেন রাগ করে ঝরতে থাকে। সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে। তার রাগী চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয়। কিন্তু একটু পরেই যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে। মাঝে মাঝে যখন বৃষ্টি আসে তখন কিশলয়ের এই বৃষ্টিতে স্নান করতে ভালো লাগে। তার সমস্ত শরীরটা ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আশেপাশে ধুলোয় যে তার শরীরটা নোংরা হয়ে যায়, সেই শরীরটা পরিষ্কার হয়ে যায়। সে বৃষ্টিও কিন্তু একরকম নয়, কখনো ঝিরঝির করে পড়তে থাকে, কখনো অঝোর ধারায় পড়ে, যেন বৃষ্টিটা তার রাগ ঝরাচ্ছে। সমস্ত আকাশ কাঁপিয়ে সে গর্জন করতে থাকে। তার রাগী চোখের দৃষ্টি দিয়ে সমস্ত আকাশটাকে আলোতে ঝলসে দেয়। বিদ্যুৎ চমকানোর কথা বলা হচ্ছে এখানে। কিন্তু একটু পরেই যখন তার মেজাজ ভালো হয় তখন রোদ হেসে ওঠে। কিন্তু একটু পরে যখন তার মেজাজটা ভালো হয়ে যায়, আকাশের মন ভালো হয়ে যায়, তখন আবার রোদ হেসে ওঠে। আলোর কথা বলেছি, বেনুর কথা বলেছি, পর্ণার কথাও।
কিন্তু এখনো শুনোনি আমার সবচেয়ে ভালো বন্ধুর কথা। তার নাম ঋষি। সে অনেক কিছু জানে। কিশলয় আলোর কথা বলেছে, বেনুর কথা বলেছে, পর্ণার কথা বলেছে। এসব তার বন্ধু। কিন্তু এরা ছাড়াও তার আরও একটা ভালো বন্ধু রয়েছে। তার ভালো বন্ধুর নাম হলো ঋষি। সে অনেক কিছু জানে। ঋষি একদিন বলেছিল আমাকে, আমরা নাকি সবাই একটা গাছের অংশ। গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে, একটা বাগানে। গায়ের লোকেরা একে বলে পার্ক। সবুজ ঘাস বিছানো একটা মাঠ আছে সেই বাগানে। চারদিকে অনেক গাছ, নানা ধরনের গাছ। কোনটার পাতা বড়, কোনোটার পাতা ছোট। কারো পাতা বেশ গোল, কারো লম্বাটে। যে গাছে আমার জন্ম তার পাশেই আছে আরেকটা দেবদারু গাছ, লম্বা লম্বা কোকড়ানো পাতা। কিন্তু দূরে আছে একটা মজার গাছ। তার পাতাগুলো খুব সরু আঁশের মতো। যখন তার গায়ে হাওয়া লাগে তখন শো শো করে সে গান করে। অন্য গাছের পাতারা চুপ করে শোনে। মাঝে মধ্যে তারা ঝরঝর মরমর করে তালি দেয়। পাতার মতোই অনেক গাছে ফল ধরে, আবার অনেক গাছে ফল ধরে না। যে গাছে আমার জন্ম সে গাছে কোনো ফল ধরে না। তার যে ভালো বন্ধু ঋষি, সে তো অনেক কিছুই জানে। সে একদিন কিশলয়কে বলেছিল তারা সবাই নাকি একটা গাছের অংশ। গাছটা আছে একটা ছোট গায়ের এক পাশে, মানে একটা ছোট গ্রামের একটা পাশে, একটা বাগানে। লোকেরা এটাকে পার্ক বলে। এই পার্কে তারা রয়েছে। আর সেই বাগানে একটি সবুজ ঘাস বিছানো মাঠও রয়েছে। চারদিকে অনেক গাছ রয়েছে। কোনোটার পাতা বড়, কোনোটা ছোট, কোনোটার পাতা গোল, কোনোটা লম্বাটে। যে গাছে তাদের জন্ম তাদের পাশে একটি দেবদারু গাছ রয়েছে, লম্বা লম্বা কোকড়ানো কোকড়ানো পাতা। কিন্তু একটু দূরেই রয়েছে একটা মজার গাছ। তার পাতাগুলো খুব সরু আঁশের মতো। যখন তার গায়ে হাওয়া লাগে তখন শো শো করে শব্দ হয়, আর এই শো শো শব্দটাকে তারা গান মনে করে। অন্য গাছের পাতারা চুপ করে শোনে। মাঝে মাঝে তারা ঝরঝর মরমর করে একটা শব্দ করে। এই শব্দটাকে তারা কিসের সঙ্গে তুলনা করছে? তালির সঙ্গে। হাততালি দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ করে সেই গাছের পাতাগুলো তাদেরকে উৎসাহ দেয়। পাতার মতোই অনেক গাছে ফল ধরে, আবার অনেক গাছে ফল ধরে না। কিশলয় যে গাছে জন্ম সেই গাছে ফল ধরে না। একদিন ঋষি বলেছিল গাছগুলো মাটির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড়। লম্বা মোটা খুব শক্ত শেকড়। মাটি আঁকড়ে ধরে গাছগুলো দাঁড়িয়ে থাকে। একদিন তার বন্ধু বলেছিল যে এই গাছগুলো মাটির উপর দাঁড়িয়ে আছে। কিশলয় যেহেতু ছোট, এখনো কচি পাতা, সে তো আর এত কিছু জানে না, বোঝে না। ঋষি যা বলে তাই সে শুনে। ঋষির মুখে সে শুনেছিল যে এই গাছগুলো নাকি মাটির উপর দাঁড়িয়ে আছে, কিন্তু মাটির তলায় আছে তাদের শেকড়। এই শেকড়গুলো আমরা তো সবাই জানি শেকড় মাটির তলায় থাকে, কিন্তু কিশলয় তো জানে না। কিশলয় তার বন্ধুর কাছে শুনতে পেয়েছে যে এই গাছের শেকড়গুলো মাটির তলায় রয়েছে। লম্বা মোটা খুব শক্ত শেকড়। মাটি আঁকড়ে ধরে এই গাছগুলো দাঁড়িয়ে থাকে। এই মাটি আঁকড়ে ধরেই এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে। রোজ গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি। গাছের ডালেই তারা বাসা বাঁধে। রাতের বেলা ঘুমিয়ে থাকে, কিন্তু রাত পোহানোর আগেই তাদের ঘুম ভেঙে যায়। প্রতিদিন এই গাছের ডালে এসে বসে নানা রকমের পাখি। এই গাছের ডালগুলোতেই তারা বাসা বাঁধে এবং রাতের বেলা ঘুমিয়ে থাকে। আবার যখন রাত শেষ হয় তখন রাত পোয়ানোর আগেই তাদের ঘুম ভেঙে যায় এবং তারা আবার তাদের খাবারের সন্ধানে অন্যান্য জায়গায় ফিরে যায়। আবার যখন রাত হয় তখন তারা আবার ডালে ফিরে আসে। আমি যে একটা পাতা, এটা ভাবতে খুব ভালো লাগে আমার। ভালো লাগে আশেপাশের বন্ধুদের। আর আমি সত্যি ভালোবাসি যে গাছে আমার জন্ম তাকে। সেই তো আমার মা। তার রস খেয়েই নাকি আমরা বেঁচে আছি, মায়ের দুধের মতো। আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি, হাওয়ার সঙ্গে তালে তালে নাচি, সে কথা ভাবতেই আমার শরীরটা কেমন শিউরে ওঠে। কিশলয় যে একটা পাতা, এটা ভাবতেই তার খুব ভালো লাগে। তার আশেপাশে যে বন্ধু পাতাগুলো রয়েছে তাদেরকেও কিশলয়ের অনেক ভালো লাগে। তার যে গাছে জন্ম হয়েছে সেই গাছকে সে সত্যিই খুব ভালোবাসে। সেই তো তার মা। তার রস খেয়েই তো সে বেঁচে আছে, মায়ের দুধের মতো। সেই গাছের রস কিশলয়ের কাছে মায়ের দুধের মতো লাগে। আমি যে ঘুড়ির মতো আকাশে ভেসে থাকি, হাওয়ার সঙ্গে তালে তালে নাচি, সে কথা ভাবতেই আমার শরীরটা কেমন শিউরে ওঠে। এসব ভাবতে ভাবতে কিশলয়ের শরীরটা শিউরে ওঠে। এবার গরমের সময় অনেকেই বেড়াতে এসেছে এই বাগানে। ছেলেমেয়েরা, বুড়ো বুড়িরা, নানা বয়সের অনেক লোক। অনেকেই এসে বসেছে আমাদেরই ছায়ায়। ছায়া দিতে আমার ভারী ভালো লাগে। একদিন পর্ণাকে জিজ্ঞেস করেছিলাম, সে বলেছিল ছায়া দিতে তারও নাকি অনেক ভালো লাগে। ঋষি তো সবই জানে। একদিন সে আমাকে বলেছিল ছায়া দেওয়া নাকি আমাদের জীবনের একটা লক্ষ্য।
এবার গরমের সময় অনেকেই এই বাগানে বেড়াতে এসেছিল। ছেলে মেয়ে, বুড়ো বুড়িরা, নানা বয়সের অনেক লোক অনেক জায়গা থেকে এই বাগানে বেড়াতে এসেছিল এবং তাদের ছায়ায় বসে তারা শান্তিতে কিছু সময় কাটিয়ে গিয়েছিল। ছায়া দিতে কিশলয়ের অনেক ভালো লাগে। সে একদিন পর্ণাকে জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল ছায়া দিতে তারও নাকি অনেক ভালো লাগে। তার বন্ধু ঋষি সে তো সবই জানে। একদিন সে বলেছিল ছায়া দেওয়া নাকি তাদের জীবনের একটা লক্ষ্য। এই কথা শুনে কিশলয় একটু অবাক হয়ে গিয়েছিল। লক্ষ্য? আমি অবাক হয়ে শুনেছিলাম। তারপর ঋষিকে জিজ্ঞেস করলাম, লক্ষ্য কি? ঋষি বলল, লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য। তারপর বুঝিয়ে বলল, আমরা যে জন্মেছি, আমরা যে বেঁচে আছি, এর কারণ কি? বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলেই বাঁচার একটা মানে হয়, তাই না? মানুষকে ছায়া দেয়া এটা আবার কিরকম লক্ষ্য? এটা শুনে কিশলয় অবাক হয়ে গিয়েছিল। তখন ঋষি তাকে বলেছিল যে লক্ষ্য হলো বেঁচে থাকার একটা উদ্দেশ্য। তারপর বুঝিয়ে বলল, আমরা যে জন্মেছি, আমরা যে বেঁচে আছি, এর কারণ কি? বেঁচে থেকে যদি অন্যদের জীবনটাকে একটু সুখ দিতে পারি, অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তাহলে বেঁচে থাকার একটা মানে হয়। যেরকম আমরা, আমাদের বেঁচে থাকার উদ্দেশ্য কি? একে অপরকে সহযোগিতা করা, অন্যের মুখে হাসি ফোটানো। আমরা যদি একজন আরেকজনের সাহায্য করি, একজন আরেকজনের দুঃখে পাশে দাঁড়াই, একজনের দুঃখ আরেকজন ভাগ করে নেই, সবাই সবার সুখ দুঃখে যদি একসঙ্গে চলি, তাহলেই তো আমাদের বেঁচে থাকাটা সার্থকতা হয়, তাই না? এরকম তাদেরও উদ্দেশ্য হলো অন্যকে ছায়া দেয়া এবং অন্যদের উপকার করা। যেমন ধরো, গরমে বেশ কাতর হয়ে বুড়ো বুড়িরা বাড়ি থেকে বাগানে আসে হাওয়া খেতে, শরীরটা জুড়াতে, একটু বিশ্রাম করতে। তখন আমরা ছায়া দিলে তাদের ভালো লাগে। নয়তো তারা কোথায় বসবে বলো? বাচ্চারা খেলতে আসে এই পার্কে, তারা কি গরমের রোদের মধ্যে খেলবে? আমাদের ছায়ায় খেলে, তাই না? এখানে কিশলয়কে একটি উদাহরণের মাধ্যমে ঋষি বোঝাচ্ছে যে, যেমন ধরো, গরমে যখন সবাই নাজেহাল অবস্থা হয়ে যায়, তখন বুড়ো বুড়িরা বাগানে এসে হাওয়া খেয়ে যায়, শরীর জুড়িয়ে নেয়, একটু বিশ্রাম করে। তখন তো তাদের ছায়াতলেই বসে তাদের ভালো লাগে, তারা আরাম পায়, তাই না? নয়তো তারা কোথায় গিয়ে বসবে? এই গরমে তো তাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নেই। বাচ্চারা খেলতে আসে এই পার্কে, বিকেলবেলা যদি তারা এই ছায়ার মধ্যে না খেলে, অন্য কোথাও খেলে, তাহলে তারা তো অসুস্থ হয়ে পড়বে। রোজ বাড়িতে খায় সবাই, একদিন একটু ফুর্তি করার জন্য খাবার দাবার নিয়ে বাগানে আসে বনভোজন করতে, আসে ছেলে মেয়ে নিয়ে। চেয়ে দেখো, কেউ এসে মাঠের মধ্যিখানে বসে না, বসে মাঠের ধারে গাছের তলায়, কারণ সেখানটাই একটু ঠান্ডা। এভাবে সবার কাজে লাগতে পারলে জীবনের একটা মানে হয়, তাই না? একসঙ্গে অনেক কথা বলে ঋষি চুপ করলো। ঋষি অনেকগুলো কথা একদম বলে চুপ করে গেল যে রোজ বাড়িতে সবাই খায়, একদিন একটু ফুর্তি করার জন্যই তারা বনভোজন করতে আসে। তাদের ছায়ায় বসে তারা ছেলেমেয়েরা আনন্দ করে তাদের বনভোজনটা কমপ্লিট করে। এভাবে সবার কাজে লাগতে পারলে জীবনটার একটা মানে হয়, তাই না? যারা বেড়াতে আসে তাদের সবাইকে আমি ভালোবাসি, কিন্তু সবচেয়ে ভালোবাসি বুড়ো বুড়িদের আর বাচ্চাদের। বুড়ো বুড়িরা ঠান্ডা ছায়ায় কেমন চুপচাপ বসে থাকে, বেশি নড়াচড়া করে না, কথা বলে আস্তে আস্তে, যেন ফিস ফিস করে। যারা তাদের বাগানে বেড়াতে আসে তাদের সবাইকে কিশলয়ের অনেক ভালো লাগে, তাদেরকে কিশলয় ভালোবাসে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসে বুড়ো বুড়িদেরকে। কারণ কি? তারা ঠান্ডা ছায়ায় চুপচাপ বসে থাকে, বেশি নড়াচড়া করে না, গাছকে আঘাত করে না, আস্তে আস্তে কথা বলে, গাছেদের কোনো ধরনের সমস্যা হয় না, তাই তারা বুড়ো বুড়িদের বেশি ভালোবাসে। ছোট ছেলে মেয়েদেরও আমি পছন্দ করি, কিন্তু তারা একটু দুরন্ত হয়। ছোট ছেলেমেয়েরা দুরন্ত হলেও তাদেরকে খুব পছন্দ করে। কেউ কেউ আমার মা গাছকে আঘাত করে, কেউ কেউ গাছের বাকলে নিজেদের নাম লেখে, কেউ আবার আমাদেরই ছিঁড়ে নেয়। আমার সাথীদের ছিঁড়তে দেখে আমার কষ্ট হয়, বেচারাদের জন্য কান্না পায়, কিন্তু তবু ছোটদের হইচই করে খেলতে দেখে আমার ভালো লাগে। সেদিন দুটো ছেলে মেয়ে এসেছিল তাদের বাবা মায়ের সঙ্গে, কি মিষ্টি চেহারা তাদের। ছোট ছেলে মেয়েগুলো অনেক দুষ্টু হয়ে থাকে, তারা মা গাছকে আঘাত করে, কেউ গাছের বাকলে নিজেদের নাম লেখে, তখন গাছেরা কিন্তু অনেক কষ্ট পায়। কেউ আবার গাছের পাতা ছিঁড়ে নিয়ে যায়। কিশলয়ের যখন সাথীদেরকে ছিঁড়ে নিয়ে যায় তখন কিশলয়ের অনেক কান্না পায়, কিন্তু তবুও এই ছোটদের হইচই করে খেলা দেখতে কিশলয়ের অনেক ভালো লাগে। সেদিন দুটো ছেলে মেয়ে এসেছিল বাবা মায়ের সঙ্গে, কি মিষ্টি চেহারা তাদের। এভাবে দেখতে দেখতে গরমের সময়টা আমার চলে গেল, এভাবে দেখতে দেখতে গরমের সময়টা তাদের অনেক সুন্দর কেটে গেল। তারপর এলো হেমন্ত। কার্তিকের রাতে কেমন শীত শীত করতে শুরু করলো। অঘ্রাণের শুরুতে এক রাতে সত্যি খুব ঠান্ডা লাগলো। রাতের বেলা শীতে ঠক ঠক করে কাঁপছিলাম, মনে হচ্ছিল শরীরটাকে যেন ভিজিয়ে দিচ্ছে। পরের দিন ভোরের আলোতে দেখলাম আমার গায়ে কি যেন সাদা সাদা লেগে আছে। অন্যদের দিকে চেয়ে দেখলাম তাদের গাও সাদা সাদা। ঋষিকে জিজ্ঞেস করলাম, এটা কি ভাই? সে বলল, রাতের বেলা হিম পড়েছিল। হিম? হিম কি? আমি আবার জিজ্ঞেস করলাম।
সে বুঝিয়ে বলল, বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে তাই জমে গিয়ে নাকি হিম হয়ে পড়ে। বুঝলে কিশলয়, হিম থেকে বোঝা যাচ্ছে শীতকাল এসে গেছে। দেখবে কিরকম শীত পড়ে, আর চারদিকটাই ঢেকে যাবে সাদা বরফে। মনে হবে যেন কে সাদা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। ঋষি বলল, সব জানতার মতো। গ্রীষ্মের পরেই হেমন্তকাল চলে এসেছে। কার্তিকের রাতে শীত শীত করা শুরু হয়েছে। অগ্রহায়ণের শুরুতে রাতের বেলা কিশলয়ের গায়ে সাদা সাদা কি যেন মনে হচ্ছিল। সে যখন তার সবজান্তা বন্ধু, সবজান্তা মানে হলো সব জানে যে, সে যখন তার সবজান্তা বন্ধু ঋষিকে জিজ্ঞেস করলো, এটা কি ভাই, সে তো সাদা জিনিস এর আগে কখনো দেখেনি। সে যখন এটা জিজ্ঞেস করলো তখন ঋষি বলল, এটা হিম। তাহলে হিম কি? বেশি ঠান্ডা পড়লে বাতাসে যে বাষ্প থাকে সেই বাষ্প জমে গিয়ে হিম পড়ে। এই হিম থেকে বোঝা যাচ্ছে শীতকাল চলে এসেছে। দেখবে কিরকম শীত পড়ে, আর চারদিকটা ঢেকে যাবে সাদা বরফে। মনে হবে যেন কে সাদা চাদর দিয়ে গা ঢেকে দিয়েছে। হিম পড়ার পর কদিন কেটে গেছে। একদিন বিকেলে এদিক ওদিক চেয়ে দেখলাম, কেমন যেন মনে হলো সমস্ত বাগানটার রং বদলে যাচ্ছে। হয়তো আগে থেকেই রং বদল শুরু হয়েছে, কিন্তু আমার চোখ পড়েনি। অল্পদিন আগেও চারদিকটা কেমন সবুজে ছেয়েছিল। মনে হতো যেন সবুজের বান ডেকেছে বাগানে, মাঠে, গাছগুলোর ওধারের দিঘিতে, এমনকি আকাশের কানায় কানায়। যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, হিম পড়ার কয়েকদিন পর একদিন বিকেলে এদিক ওদিক চেয়ে দেখলো, কেমন যেন মনে হলো সমস্ত বাগানটার রং বদলে যাচ্ছে। ঋতু বদলার কারণে সমস্ত বাগানটার রং পরিবর্তন হয়ে যাচ্ছিল। হয়তো আগে থেকেই রং বদল শুরু হয়েছে, কিন্তু কিশলয়ের চোখে পড়েনি। অল্পদিন আগেও চারদিকটা কেমন সবুজে ছেয়েছিল। মনে হতো যেন সবুজের বান ডেকেছে বাগানে, মাঠে, গাছগুলোর ওধারের দিঘিতে, এমনকি আকাশের কানায় কানায়। সেই সবুজ যেন কেমন ফ্যাকাশে হয়ে এসেছে, হারিয়ে যাচ্ছে। তার বদলে একই রঙের খেলা শুরু হলো পাতায় পাতায়। চারদিকে সবুজের সমারোহ যেন হারিয়ে যাচ্ছে। তার বদলে এই পাতাগুলোতেও যেন কি রঙের খেলা শুরু হলো। মনে হলো সমস্ত পায়ে রঙের আগুন লেগেছে। আমার বন্ধু আলোর দিকে চেয়ে দেখলাম, তাকে চেনা যাচ্ছে না। সমস্ত পাইক যেন আগুন হয়ে গেছে রঙের আগুনে। সবুজের বদলে তার রং হয়েছে গাঢ় হলুদ। বেনুর রং হয়েছে আরো বাহারে উজ্জ্বল কমলা রং। পর্ণার গায়ে যেন আবির মেখে লালের আগুন লাগিয়ে দিয়েছে। কখন যে আমিও হলুদ আর কমলা মেশানো একটা অদ্ভুত রঙে নিয়ে পড়েছি, খেয়ালই করিনি। ভাবলাম কোনো এক অজানা জাদুতেই সবারই রং পাল্টে গেছে। ঋষির রংটা দেখতে হয়। দেখলাম তার গায়ে লেগেছে বেগুনির ছাপ। আশ্চর্য, মনে হলো আমরা সবাই মিলে আকাশের রংধনুর রঙে স্নান করেছি। আমরা তো সবাই একই মায়ের সন্তান, তাহলে এমন বিচিত্র রং হলো কেন আমাদের? ঋষিকেই জিজ্ঞেস করলাম। সে বিজ্ঞের মতো উত্তর দিল, হ্যাঁ, আমরা একই গাছের পাতা, কিন্তু আমরা সবাই আলাদা। আমাদের জীবনের অভিজ্ঞতাও আলাদা। সূর্যের আলো আমাদের উপর পড়েছে এক একভাবে, ছায়া পড়েছে এক এক রকম। তাহলে বলো, আমাদের রং এক এক রকম হবে না কেন? ঋষি আবার বলল, জানো এই রঙের মৌসুমকে কি বলে? একে বলে হেমন্ত, ঝরে যাওয়ার কাল। ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে মনটা দুলে উঠল। আমরাও যেরকম একই মায়ের সন্তান হওয়া সত্ত্বেও আমাদের ভাই বোনদের মধ্যে অনেক অমিল থেকে যায়। কারো গায়ের বর্ণ একটু বেশি ফর্সা হয়ে থাকে, কারো শ্যামবর্ণ, আবার কারো কালো বর্ণ হয়ে থাকে। এরকম এই গাছের পাতাগুলোরও গায়ের বর্ণ বিচিত্র রঙের হয়ে গেছে। ঋষিকে যখন কিশলয় জিজ্ঞেস করলো এরকম হওয়ার কারণ কি, তারা তো একই মায়ের সন্তান, তারপরেও সবার রং কেন ভিন্ন ভিন্ন হয়ে গেল, তখন ঋষি জবাব দেয় যে সূর্যের আলো আমাদের উপর পড়েছে এক একভাবে, ছায়া পড়েছে এক এক রকম, আর তাই আমাদের রঙও বদলে গেছে। আর এই রঙের মৌসুমকে বলা হয়ে থাকে হেমন্তকাল। আর এই হেমন্তকালে গাছের পাতা ঝরে পড়ে। এই হেমন্তকালেই তারা ঝরে পড়বে। ঋষির কথা শুনে কি এক অজানা ভয়ে কিশলয়ের মনটা দুলে উঠল। কিশলয় ভয় পেয়ে গেল তারা সবাই ঝরে পড়বে কিনা। এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটল। সেই ছেলেবেলা থেকে হাওয়ার সঙ্গে নেচে নেচে বড় হয়েছি। হাওয়াকে চিরদিন দেখেছি, কি প্রসন্ন, রাগ দেখিনি কখনো। তাকে দেখেছি মিতা বলে। সেই হাওয়াই একদিন হলো কি প্রচন্ড রাগী চেহারায়। এতদিন তার ঘাড়ে চড়ে খেলেছি, আজ মনে হলো বোটা থেকে সে আমাকে ছিঁড়ে নিবে, আছাড় দিয়ে ছুঁড়ে ফেলবে। সত্যি সত্যি বাতাসের তোড়ে কেউ কেউ ছিঁড়ে গেল গাছের ডাল থেকে, কেউ বা কোথায় উড়ে গেল তার খবরও জানি না। একটা ডাল ভেঙে গেল পাশের গাছটার। সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে লাগলাম। আমরা একে অন্যকে ফিসফিস করে জিজ্ঞেস করলাম, এটা কি হচ্ছে? এরই মধ্যে একদিন ভারী অদ্ভুত একটা ঘটনা ঘটে গেল। সেই ছেলেবেলা থেকেই কিশলয় যেই হাওয়ার সঙ্গে নেচে নেচে বড় হয়েছে, যে হাওয়ার পিঠে চড়ে ঘাড়ে চড়ে খেলেছে, যাকে মিতা বলে ডেকেছে, যার সঙ্গে খেলেছে, যার সঙ্গে বেড়ে উঠেছে, সে একদিন প্রচণ্ড রাগী চেহারা দেখালো।
যেন বোটা থেকে সে সব কিছু ছিঁড়ে নেবে, আছাড় দিয়ে ছুঁড়ে ফেলবে। মানে একদিন প্রচণ্ড ঝড় হলো, আর এই ঝড় বাতাসে তারা কেউ কেউ ছিঁড়ে গেল গাছের ডাল থেকে, কেউ বা কোথায় উড়ে গেল তার খবরও কিশলয় জানে না। একটা ডাল ভেঙে গেল পাশের গাছটার। সত্যি আমরা পাতারা সবাই ভয় পেয়ে কাঁপতে থাকলাম। আমরা একে অন্যকে ফিস ফিস করে জিজ্ঞেস করলাম এটা কি হচ্ছে। তারা যেহেতু এর আগে কখনো এরকম কাহিনী দেখেনি, এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই সবাই তারা ভয় পেয়ে গিয়েছিল এবং একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এটা কি হচ্ছে, এখন আমাদের কি হবে। সবজান্তার ঋষি উত্তর দিল, বলল তোমরা জানো না, কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়েই থাকে। এ হলো পাতাদের বাসা বদলের সময়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় চলে যাওয়ার সময়। লোকেরা একে বলে মরে যাওয়া, এক কথায় মৃত্যু। এবার সবজান্তার ঋষি বলল, তোমরা জানো না, কিন্তু হেমন্তের প্রথম দিকে এটা হয়ে থাকে। এ হলো পাতাদের বাসা বদলের সময়, মানে পুরাতন পাতারা এই সময় ঝরে পড়বে এবং নতুন পাতা এখান থেকে আবার জন্ম নেবে। মানুষের যেরকম মৃত্যু হয়, পাতাদেরও সেরকম মৃত্যু হয়ে থাকে। আমরা যেমন একটা নির্দিষ্ট সময় সবাই চলে যাব, এরকম পাতাদেরকেও চলে যেতে হবে, তাদেরও মৃত্যু হবে। আমি সহজেই ভয় পাই। ঋষিকে জিজ্ঞেস করলাম, আমরা কি সবাই মরে যাব? হ্যাঁ, আমরা সবাই মরে যাব, সবাই মরে যায়। বড় ছোট, দুর্বল সবল, কেউই চিরদিন বেঁচে থাকে না, আমরা মরে যাব। আমার মলিন মুখ দেখে ঋষি একটু থেমে গেল। তারপর আবার বলল, দেখো কিশলয়, আমরা সবাই এসে একটা কাজ নিয়ে, একটা ভূমিকা পালন করতে। সূর্যের আলোতে আমরা বেড়ে উঠি, চাঁদের আলো গায়ে মাখি, হাওয়ার সঙ্গে নাচি, বৃষ্টিতে স্নান করি। আমরা নাচতে শিখি, গাইতে শিখি, হাসতে শিখি, কখনো কখনো কাঁদিও। কিন্তু আমাদের কাজ শেষ হলে আমরা চলে যাই, আমরা মরে যাই। মানুষ জাতির যেরকম একটা নির্দিষ্ট পর্যায় রয়েছে, কেউ চিরকাল বাঁচে না, তাদের একটা নির্দিষ্ট সময় সবাইকে চলে যেতে হয়, এরকম পাতাদেরও চিরদিন বেঁচে থাকে না, তারাও মরে যায়। এসব শুনে কিশলয়ের যখন মন খারাপ হয়ে গেল, তখন ঋষি একটু থেমে বলল, দেখো কিশলয়, আমরা আসি একটা কাজ নিয়ে, মানে তারাও একটা নির্দিষ্ট কাজ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছে একটা ভূমিকা পালন করতে। তারা সূর্যের আলোতে বেড়ে ওঠে, চাঁদের আলো গায়ে মেখে, হাওয়ার সঙ্গে নাচে, বৃষ্টিতে স্নান করে, নাচতে শিখে, গাইতে শিখে, কখনো কাঁদে। আবার তাদের যখন কাজ শেষ হয়ে যাবে, তাদের যখন পৃথিবীতে আর কোনো ধরনের কাজ থাকবে না, তখন তাদের সবাইকে চলে যেতে হবে, তাদেরকেও মরে যেতে হবে। তারাও একটা নির্দিষ্ট সময় বেঁচে থাকবে, এরপর আর এই পৃথিবীতে তারা থাকতে পারবে না, তারাও চলে যাবে। ঋষির সব কথাই আমি নীরবে মেনে নিয়েছি, কোনো প্রতিবাদ করিনি। কিন্তু আজ পারলাম না। প্রায় প্রতিবাদের সুরে গলায় জোর এনে বললাম, আমি মরবো না। তারপর থেমে আবার বললাম, ঋষি তুমি কি মরবে? ঋষির মুখের একটি পেশিও নড়ল না, অবলীলায় বলল, হ্যাঁ আমি মরবো তো। আমার যখন সময় হবে তখন আমি মরে যাব। সময়? কখন সময় হবে? আমি জিজ্ঞেস করলাম। ঋষি বলল, সেটা কেউই ঠিক করে জানে না। আমি ভাবলাম ঋষি নিশ্চয়ই ভুল বলেছে। এই যে আমি বেঁচে আছি, ভাবছি, ভালোবাসছি, কল্পনা করছি, এই আমি কি মরতে পারি? কখনো না। ঋষি সব কথা কিশলয় নীরবে মেনে নিলেও এই কথাটা কিশলয় কিছুতেই মেনে নিতে পারছে না। সে ভাবছে, এই আমি কিভাবে মরব? এই যে আমি বেঁচে আছি, ভাবছি, ভালোবাসছি, সব কিছু কল্পনা করতে পারছি, সবার সঙ্গে কথা বলতে পারছি, সব কিছু অনুভব করতে পারছি, তাহলে আমি মরব কিভাবে? কিভাবে আমি মরতে পারি? কখনো না, আমি তো মরতে পারি না। মানে মরার কথাটা কিশলয় যেন কিছুতেই মেনে নিতে পারছে না। কিন্তু ঋষি অবলীলায় অনায়াসে বলে দিল যে হ্যাঁ আমিও মরব, যখন আমার সময় হবে তখন আমি মরে যাব। কে কখন মরে যাবে এটা তো কেউই বলতে পারে না, এটা তো প্রকৃতি প্রদত্ত একটা জিনিস যে জন্ম নিলে মৃত্যু হবেই। ঋষি বলল সেটা কেউই ঠিক করে জানে না, কে কখন মারা যাবে এটা কেউই জানে না, কিন্তু সবাইকে একদিন মরতে হবে। কিন্তু দিন যায়, আমি লক্ষ্য করি আরও পাতা ঝরে পড়ছে, মা গাছের কাছ থেকে বিদায় নিচ্ছে। তাহলে ঋষি কি ঠিকই বলেছে? তাহলে এদের কি সময় হয়ে গেছে? কিছুদিন যাওয়ার পর কিশলয় লক্ষ্য করে যে আরও পাতা ঝরে পড়ছে, তাদের মৃত্যু হচ্ছে, মা গাছের কাছ থেকে বিদায় নিচ্ছে এই পাতাগুলো। তাহলে ঋষি কি ঠিকই বলেছে? এদের কি সময় হয়ে গেছে? আমি লক্ষ্য করলাম কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, হাওয়াকে ফাঁকি দিতে চায়। আবার কেউ কেউ হাওয়ায় চড়ে মৃত্যুর রথেলে নিজের বাঁধনটাকে ছেড়ে দেয়, তারপর ঝরে পড়ে নীরবে, শান্তভাবে। কিশলয় কয়েকদিন লক্ষ্য করলো কোনো কোনো পাতা ঝরে পড়ার আগে প্রাণপণ গাছটাকে আঁকড়ে ধরে, তারা মরতে চায় না, তারা এই গাছটাকে আঁকড়ে ধরেই বাঁচতে চায়। কিন্তু হাওয়াকে ফাঁকি দিতে পারে কেউ, আবার কেউ পারে না। কেউ কেউ আবার হাওয়ায় চড়ে মৃত্যুর রথেলে নিজের বাঁধনটাকে নিজেরাই ছেড়ে দেয়, তারপর ঝরে পড়ে শান্তভাবে নীরবে তারা চলে যায়।
দিন থেমে থাকে না। তারই মধ্যে একদিন আমি চারদিকটা চেয়ে দেখলাম গাছের ডালগুলো প্রায় শূন্য হয়ে গেছে। একদিন ঋষিকে বললাম, ঋষি তুমিই বোধহয় ঠিক, হয়তো মরতেই হবে, কিন্তু আমার ভয় হচ্ছে। আমি জানি না নিচে গভীরে কি আছে। মনে হয় সেখানে একরাশ জমাট বাঁধা অন্ধকার, কোনোভাবেই দিন থেমে থাকে না। এর মধ্যে একদিন কিশলয় চারদিকটা চেয়ে দেখে গাছের ডালপালাগুলো প্রায় শূন্য হয়ে গেছে। তার যে বন্ধুরা ছিল তারা প্রায় সবাই ঝরে গিয়েছে। তাই সে একদিন ঋষিকে বলছে যে, ঋষি তুমি বোধহয় ঠিক, হয়তো মরতেই হবে, কিন্তু আমার যে খুব ভয় করছে। ঝরে পড়ার পর আমি না জানি কোন নিচে পড়ে যাব, কোন গভীরে চলে যাব। মনে হয় সেখানে একরাশ জমাট বাঁধা অন্ধকার। এই অন্ধকারে আমি কি করব? শান্ত কণ্ঠে ঋষি বলল, দেখো কিশলয়, আমরা যা জানি না তাকে আমরা সবাই ভয় পাই, কিন্তু বসন্ত গিয়ে যখন গরমের সময় এলো তখন তো আমরা ভয় পাইনি। গরমের সময় গিয়ে যখন হেমন্ত এলো তখনও তো ভয় পাইনি। এই পরিবর্তনই স্বাভাবিক। তাহলে মৃত্যুর ঋতু দেখে ভয় পাবো কেন? তখন ঋষি কিশলয়কে বোঝাচ্ছে যে, দেখো ভাই, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। বসন্ত গিয়ে যখন গরম এলো তখন তো আমরা ভয় পাইনি, গরম গিয়ে যখন হেমন্ত এলো তখনও তো আমরা ভয় পাইনি। এগুলো তো একটা স্বাভাবিক ঘটনা। তাহলে এই মৃত্যুকে কেন আমরা ভয় পাবো? আমরা মৃত্যুর ঋতুকেও স্বাভাবিক ভেবে নিয়ে এটার সঙ্গে আমরা চলে যাব। আমরা এটাকেও ভয় পাবো না। আমাদের মা গাছ, সেও কি মরে যাবে? হ্যাঁ, একদিন সেও মারা যাবে, কিন্তু সে কথা থাক। মনে রেখো, এ গাছের থেকেও শক্তিশালী একটা জিনিস আছে, সে হলো জীবন। জীবনের কোনো শেষ নেই। আমরা সেই অন্তহীন জীবনের অংশ। ঋষি বুঝিয়ে বলল। আমরা কি আবার ফিরে আসবো আগামী বসন্তে? না, আমরা বোধহয় ফিরবো না, কিন্তু জীবন থেমে যাবে না। জীবন আবার ফিরে আসবে। আমার মন তবু তৃপ্তি পায় না, সান্ত্বনা পায় না। আবার বলি, তাহলে এই যে এলাম, এই যে বড় হলাম, হাসি কান্নায় এতদিন বেঁচে থাকলাম, এর মানে কি? একটু থেমে আবার ভেবে বললাম, যদি ঝরেই যাব, যদি বিদায় নিতেই হবে, তাহলে এসেছিলাম কেন? কোনো আবেগ দেখালো না ঋষি, বলল, এটাই জীবন। এই যে সূর্যের আলোতে বেঁচে থাকলাম, এই যে চাঁদের আলো স্নেহ শীতল স্পর্শ পেলাম, এই তো জীবন। একসঙ্গে আনন্দের সময় কাটিয়েছি আমরা, ছায়া দিয়েছি, বুড়ো বুড়ি আর শিশুদের দেখেছি, সেবা করেছি, হেমন্তের রঙের খেলা দেখেছি ঋতু বদলের পালা। এই কি যথেষ্ট নয়? এই তো জীবন। এবার ঋষি তাদের জীবনে ঘটে যাওয়া আনন্দগুলোর কথা কিশলয়কে মনে করিয়ে দিচ্ছে। সেদিন গোধূলি আলোয় হাওয়ায় হ্রদ এলো। ঋষি তাতে চেপে বসলো। মনে হলো পড়ে যেতে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত। দূরে যেতে যেতে আমাকে বলল, কিশলয়, এখনকার মতো বিদায় ভাই। সেদিন গোধূলি আলোয় হাওয়ায় হ্রদ এসেছিল, মানে স্বর্গ থেকে হ্রদ এসেছিল। ঋষি তাতে চেপে বসেছিল, মানে ঋষিকে নিয়ে যাওয়ার জন্য এই হ্রদ এসেছিল। মনে হলো পড়ে যেতে যেতেও সে শান্ত হাসিতে উদ্ভাসিত। দূরে যেতে যেতে আমাকে বলল, কিশলয়, এখনকার মতো বিদায় ভাই। কিশলয়কে ঋষি বিদায় জানিয়ে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ডালটায় আর কেউ বাকি নেই, শুধু আমি একা। কোথায় গেল আলো, বেনু, পর্ণা? খেয়াল করিনি তো। কোথায় গেল আমার সবচেয়ে বড় বন্ধু ঋষি? আমি বেঁচে আছি, কিন্তু নিঃসঙ্গ। এবার কিশলয় ডালটায় খেয়াল করলো, কেউ বাকি নেই, শুধু সে একা বেঁচে আছে। আলো, বেনু, পর্ণা কেউই তার পাশে নেই। তার যে বন্ধু ছিল, সর্বজান্তা বন্ধু ঋষি, সেও আর বেঁচে নেই। শুধুমাত্র রয়েছে কিশলয়, সে এখন নিঃসঙ্গ। পরের দিন মরশুমের প্রথম বরফ পড়ল। পেঁজা তুলোর মতো সুন্দর, কোনো ভার নেই তার, কিন্তু ভারী ঠান্ডা। সেই সঙ্গে কনকনে উত্তরে হাওয়া। সূর্যের আলো দেখা গেল না প্রায় সারাদিন। দিনটা কেটে গেল দেখতে দেখতেই। মনে হলো আমার যেটুকু রং বাকি ছিল তাও যেন হারিয়ে গেল। ডালটাকে ধরে রাখার শক্তি আমার যেন লোপ পাচ্ছে। তারই মধ্যে বরফ পড়ছে নিঃশব্দে। রাতের নীরব অন্ধকারে অজানা কার যেন পায়ের শব্দ শুনতে পাচ্ছি। সেই সঙ্গে আমার উপর বরফ জমে পড়ছে ধীরে ধীরে। পরের দিন মৌসুমে প্রথম বরফ পড়লে পেঁজা তুলোর মতো সুন্দর সুন্দর, কোনো ভার নেই, কিন্তু ভারী ঠান্ডা। এরকম কনকনে উত্তরে হাওয়া বইতে লাগলো। সূর্যের আলো দেখা গেল না প্রায় সারাদিন। তার দিনটা কেটে গেল দেখতে দেখতেই। আর তার মনে হচ্ছিল যে রংটুকু বাকি ছিল তাও যেন হারিয়ে গেছে। তার শরীরটা যেন নিস্তেজ হয়ে পড়ছে। ভোরবেলাতে একটা হাওয়া এলো, সেই সঙ্গে যেন এলো অজানার আহ্বান। আমি ডালটাকে ছেড়ে দিলাম, একটুও লাগলো না আমার। আমি যেন ভেসে চলেছি নিচের দিকে খুব ধীরে। তারপর মাটিতে পড়ে প্রথমবারের মতো দেখতে পেলাম পুরো গাছটাকে। কি বিশাল, কি দৃঢ়। নিশ্চিত জানি আমি বিদায় নিলেও এই গাছ বেঁচে থাকবে বহুকাল। জানে আমিও জীবনের অংশ ছিলাম। ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম। জীবনের ধন কিছুই বিফলে যায়নি, কিছুই বিফলে যাবে না। কিশলয়েরও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। ভোরবেলা একটা হাওয়ায় সে যেন অজানার আহ্বানে ছুটে চলল। ডালটাকে ছেড়ে দিল, একটুও লাগলো না তার।
সে যেন ভেসে চলেছে নিচের দিকে খুব ধীরে, যে অন্ধকারকে সে ভয় পেত সেই অন্ধকারের দিকে। তারপর মাটিতে পড়ে সে প্রথমবার তার গাছটাকে দেখতে পেল, সে তার মাকে দেখতে পেল। কি বিশাল, কি দৃঢ়। সে বলছে, নিশ্চিত জানি আমি বিদায় নিলেও এ গাছ বেঁচে থাকবে বহুকাল। জানি আমি জীবনের অংশ ছিলাম। ভাবতেও আমার গর্ব হচ্ছে আমি জীবনের অংশ ছিলাম। জীবনের ধন কিছুই বিফলে যায়নি, কিছুই বিফলে যাবে না। আমি পড়লাম তুলোর মতো নরম এক তাল বরফের উপর। মনে হলো সে বরফ নিষ্প্রাণ শীতল নয়, তার ভেতরে প্রাণের উষ্ণতা টের পেলাম যেন। আমি বড্ড ক্লান্ত, চোখ খুলে রাখতে পারছি না, ঘুম পাচ্ছে আমার। কিশলয় তুলোর মতো নরম এক তালে বরফের উপর পড়ে গেল। তার প্রাণ যেন বরফের মতো নিষ্প্রাণ শীতল নয়, তার প্রাণের ভিতর উষ্ণতা সে টের পেল। কিন্তু সে বড্ড ক্লান্ত, সে আর চোখ খুলে রাখতে পারছে না, তার বড্ড ঘুম পাচ্ছে। কিশলয় সত্যিই ঘুমিয়ে পড়ল। তার বন্ধুদের মতো সেও ঘুমিয়ে পড়ল। ঋষি, পূর্ণা এরা যেরকমভাবে ঘুমিয়ে পড়েছে সেও ঘুমিয়ে পড়ল। কিশলয় জানতো না শীতের পরে আবার বসন্ত আসবে, জানতো না চিরদিন বরফ থাকবে না, বরফ গলে গিয়ে জল হবে। সে জানতো না সেই জলে মিশে তার শুকনো দেহটা মা গাছের শিকড়ে গিয়ে আবার গাছে মিশে যাবে। জানতো না তার দেহটা বিফলে যাবে না, গাছটা আরও জোরালো হয়ে উঠবে। যা একদমই জানতো না কিশলয় সে হলো গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছে নতুন ফাল্গুনে আর এক রাশ পাতা আসবে গাছে। এই কথাটা কিশলয় একদমই জানতো না যে গাছ আর মাটিতে মিলে এরই মধ্যে ঠিক করে ফেলেছে যে নতুন ফাল্গুন যখন আসবে তখন আরও এক রাশ পাতা আসবে এই গাছে। তো তোমাদের এই কল্পনা নির্ভর রচনাটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর এর পরের ক্লাসে আমি এই কল্পনা নির্ভর রচনাটির মূলভাবটি দিয়ে দিব ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।